ঠাকুর বললে পরীক্ষা করলেন এগুলি করায় তোরা যা করছেন পর ওই সমস্ত ন্যাস্তামি কাম যদি আবার যাও কোন রকম কোন দুর্বলতার কাজে চলবে না। বাবা সাজবার অধিরা রাখবে না। আমার 4 কোটি সন্তানের বাবা সাজার অধিকার আমার নাই। আমি মানুষের পাতা ফেলেছি, কাজ করেছি, একত্রে চলছি, কত বাবা বাবা কি বাবা যাচ্ছে, বাপ বেটা কাম করছে, আচ্ছা ঠিক আছে, আর কি বলবো, তাদেরকে দেব প্রসাদ দেবো। এখন ওই গুরুদেব যদি প্রশ্ন করে কি করবো তখন? কাকু যদি বলে যে কি বললো, আমি বলবো যে এখন সবাই মিলে সবাইকে কাজ করার কথা নয়, এই সমস্ত সব বাদ দিয়ে দিতে বলছে। তখন নিজে গুরু সাথে চান না, ভগবান সাথে না, গুরু সাথে কিন্তু তাহলে কর্মী অনেক কর্মী, সব কর্মী আসলে প্রশ্ন আমাদের নেই। বাস কাজ করে যাও, কথাগুলো মনে রেখে দিও। এই দেশকে বাঁচাতে গেলে, দশকে বাঁচাতে গেলে, নিজকে বাঁচাতে গেলে চরম যুদ্ধে সংগ্রামের মাধ্যমে চলতে হবে, চরম বিপ্লবের মাধ্যমে যেতে হবে, হাতে চাকু নিয়ে অপারেশন করতে হবে। একেবারে এমন অপারেশন, এত ঘা হয়ে গেছে, সেপটিক ধরে গেছে, এগুলি কেটে কেটে বাদ দিয়ে একেবারে পরিষ্কার করে ফেলতে হবে। আমরা খুনি নই, খুনিদের প্রশ্রয় দেব না, সেভাবে চলবে। কাজ করে যাও কর্মীরা, বুঝছো বেটা, বইয়ে বইয়ে খালি তাল কষক কৃপা করো, তাইলে হবে। আমার শক্তি নিচে কাজ করবো আমি। আজ আমার এত লক্ষ লক্ষ লোক আছে, আমি যদি ভগবান সেজে বসে থাকি আর যদি হ্যান করে ত্যান করি, তাহলে দেখবি টাকার পাহাড় করে ফেলতে পারি আমি। তুমি হাত দিনে নির্দেশ করে দাও নাই কেন? নির্দেশ কোথায়, কে আসবে? তোরা বসে বসে সব পরীক্ষা করে, তোমার অধিকার নাই, তুমি কইতে পারতো না? তুমি যদি বলো ঠিক আছে। সেখানে এখন আমি বহুদিন জানিয়েছি যে তোরা সব একত্রে আমাদের কোনো মূর্তি নাই, কোনো পুজো নেই, কিন্তু আমার হয়ে আছিস, আমার সন্তান ক্ষেত্র, তোরা আমার সন্তান, তোরা জোর যে কাম কর, আশীর্বাদ করো, তুমি গুছিয়ে দাও যে করতে পারি, তুমি কাম কর, পথ দেখাও, দেখে দাও এবং মিলিয়ে দাও, তুমি গুছিয়ে দাও সব কিছু। তুই কি একটা কাজ কর, সব দেশের সন্তানদের সাথে যে আমরা একত্র হইয়া, এক ভাই হইয়া আমরা একত্রিত ছিলাম, একত্রিত আছি, বাস আমরা একত্র কাজ করি, পরিষ্কার যে ডিক্লেয়ার করি। তুমি সবাইকে জানিয়ে দাও যে আমার সাথে মিশে গেছে সবাই, বাস সবাইকে জানিয়ে দাও। হ্যান্ডবিল একটা কর, বুঝছো, গিয়ে হ্যান্ডবিল কর, হ্যান্ডবিলের বুঝে বাবার ঠাকুরকে নির্দেশ পেয়ে এসছি, আমরা সবাই একত্র কাজ করি। এটা তো করবো, তো তুমিও তো জানাবে সবাই। আমি জানিয়ে দিচ্ছি, আমি সবাইকে জানিয়ে দিবে আমি ওকে কাছে নিয়েছি, আমি সবাই এক করে দিচ্ছি। বল, আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম এই কাজ করবো। তুমি আমার কৃপা করো ঠাকুর, প্রতিজ্ঞা মূল মালিক এটাই বলে যা, বুদ্ধি খাটাবি না, তাই হবে না। তুমি শক্তি দিলে তো আমাকে, তোমার কৃপাতে সবকিছু হবে, তোমার পূর্ণ করতে পারি, যেন মরতে পারি তোমার জন্য, আমি বেড়ে কাজ যেন করতে পারি। তুমি কৃপা করো ঠাকুর, বাবা আমাকে তো কৃপা করো, তুমি শক্তি দাও। কর্মই ধর্ম, হ্যাঁ কর্মই ধর্ম, বিপ্লব দীর্ঘজীবী হোক, বিপ্লব দীর্ঘজীবী হোক, রাম নারায়ণ রাম। বুঝতে পারছো? কর্মই ধর্ম, কর্মই ধর্ম, বিপ্লব দীর্ঘজীবী হোক, বিপ্লব দীর্ঘজীবী, রাম নারায়ণ রাম নারায়ণ। কাজ পরিষ্কার, যাও শক্তি দিলাম, সব ঠিক করে দেবো। যা বলছো একটা বাইরে ফেলে দেবো, সব কিচ্ছু না করে দেবো। সবার সঙ্গে তুমি যোগাযোগটা করে, সবার সঙ্গে যোগাযোগ করবো। এই প্রণাম করে জাদু করে প্রণাম করেছে জাদু, তখন সঙ্গে জড়িয়ে ধরেছে, সবাই দেখে অবাক। কখন এরকম ভাবে তিনি স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকেন না। তাকে সেই জড়িয়ে নিয়ে চলে গেল তার বটতলায়। ওই কাশ্মীর ঘাটি হোক, কোন ঘাটি হোক সেটা ঠিক জানি না, কোন শ্মশানের ঘাটে কাশ্মীর বটগাছ শ্বাস হয়ে যায় না, এই বটতলায় তিনি তার কুটির, এটি তার কুটির। সেখানেও শ্রীদাস আলুগড়ের থেকে কড়াই, তারপরে দুধ, মিষ্টি, চাল কিনে ইট পেতে উদান করে মন্দিরের দুধ পায়েস করল, পায়েস করে
ওই কাছে বসে ছিলেন। আর প্রথম পরে বলে উঠছে, তো পায়েস হয়েছে, হিন্দিতে বলে পারছি, পায়েস হয়েছে হিন্দিতে বলতে হবে। হ্যাঁ দাদু অপেক্ষা করো, তো আবার খুব রসিদও আসছিল, রসিদ আছে। হ্যাঁ দাদু অপেক্ষা করো, গরম গরম তো খেতে পারবো না, হাত পুড়ে যাবে, বসো, তুমি চান টান করো ভালো মতন গিয়া, তেল টেল মেখে তুমি না চান করো, ওই পায়েস বসাইয়া সে তেল মাখতে আরম্ভ করে। আবার এইদিকে এসে দুধ না আশেপাশে চারদিকে বহু লোক এই দৃশ্য দেখতে শুরু করছে। তার পায়েস নামালো, গুড়ারে লয়ে গেল স্নান করাইতে, অশ্বিনী নিজে স্নান টান করাইয়া বসাইল, গতি করে জল দিল, গঙ্গা জল, আর পাত্র ছিল না, ওই কড়াইটা সামনে নিয়ে দিল, হাত দিয়ে দেখলো যে গরম, সেই গরম খেতে পারবে। দাদু দুই হাতে খাওয়া শুরু করছে। খাইতে খাইতে যখন থেকে একটুখানি আছে, তো সবটাই খেয়ে নাকি দাদু সবটাই সেবা করলো নাকি, একটু রেখে দিও প্রসাদ। কিন্তু সেই প্রসাদ নিজেও গ্রহণ করলেন এবং চারিদিকে যারা সব ছিল সবাই গ্রহণ করেছে। পায়েস খুব উত্তম হয়েছে, খেয়ে খুব তারিফ করেছে, দাদু খুব তারিফ করেছে। একদিন না 2 দিন না 3 দিন দাদু লগে ছিল, পশ্চিমে বুড়ি পেশাই থাকতো, দাদুর বুড়ি জ্বরে থাকতো, খুব আদর কষ্ট ছিল। তখন বলেছিল দর্শক ধরে রাত দিয়েছে লোকনাথ, সেটা পূরণ করে দিয়ে দেবে। এবং যাওয়ার সময়, ফেরার সময় সেটা রিক্সা ফিক্সা হাইটাই স্টেশনে গিয়া উপস্থিত। এখন টিকিট কিনার লেগে টিকিট হাত দিয়ে বুঝছে আর কি, তারা সবাই ভয় পাইতো বাবা, আর না দেখে লোম সোমাতে আসলে তো আর না দেখে লাভ হয়ে উঠছে। তাড়াতাড়ি টিকিটটা দিয়া ট্যাগ খুঁজতেছে, ট্যাগে কি আছে ওই যে সেরকম করতেছে। দেখে তো বলে পয়সা দিতে কোনো বাবা, তুই কৃপা করো, তো আমাদেরকে পয়সা দিয়ে দিছে, তুমি আবার এর মধ্যে হাত বাড়তে গেছে গেলে। তারপরে সিটটা রইয়া দাঁড়িয়ে রয়েছে একেবারে এই সাংঘাতিক দৃশ্য। আর সব লোক গাড়ি এসে পড়ছে, ট্রেন এসে পড়লো, ট্রেনের থেকে লাইনে সবাই দেখতে শুরু করছে, দাদুকে সবাই দেখে। দাদু আর নাতির যে খেলা, দরজা খুলে দেয় দাদু, যা নদী বইয়া বলছে সবাই নাতিরা বয়স গাড়ি আসছে পারে না। দাদু দাঁড়িয়ে আবার কি জানি কইতে আছে সব কথাবার্তা, দাদু নাতি গাড়ি আর ছাড়ে না। তারপরে নাতি তো চোখে জল ফালতানো বসছে, ভীষণ কাঁদতেছে। দাদু হাতের লোম দিয়ে দাদু নাতির চোখ মুছে দিতে আসছে, পেটের মধ্যে মাথা দিয়া দাদু কাঁদতেছে, পেটের মধ্যে মাথা দিয়া নাতি কাঁদতেছে।
তারপরে গাড়ি যখন খ্যাচ খ্যাচ হুইসেল দিয়ে খ্যাচ খ্যাচ করছে, লগে লগে স্টেশনের লগে লগে যায়, দূরে রাখতে দেবে, লগে লগে যায়। ট্রেন তো আর চালায় না, খুব স্লো সে চালাইতেছে। হেরাও তটস্থ, কিসের মধ্যে পড়ে গেলাম বাবা। হ্যাঁ, তারপরে যতক্ষণ মধ্যে গাড়ি দেখা যায় ততক্ষণ মধ্যে দাঁড়িয়ে আসলো, শেষে ধপর ধপর করে আবার ফিরে গেল। এই হলো তার। সেখানে গিয়ে যখন লোক আগে গিয়ে টেলিগ্রাম করে দিছিল নাকি, বাবা বাবা আগে কি তার করে দিছিল, তো বুঝায় বুঝায় তো গিয়ে আমার গিয়ে একেবারে স্টেশনের মধ্যে খাবলা দিয়ে দোষে হয় বেটা এমনি কথা কষ্ট করে লিখা, লোকনাথ এমনি কথা কষ্ট করে লিখা, ওই বেটা এমনি দোষ ছিল। বেটা ঘুমে কি কমু, তোমার বাবারে সাংঘাতিক সাহেব বাবা দেখলে ভয় করে। আরে বাবরে, কিন্তু খুব ভালোবাসতে আদর করছে। তো পায়েস কেমন খেয়েছে কবে পায়ে, তোমার বাবার কথা কইও না, কান্ড। 1.5 মণ দুধের পায়েস করছি, হ্যাঁ, ভালো করে মিষ্টি দিয়ে এত বড় করার মধ্যে তোমার বাবার কিস্তি কইও না। হ্যাঁ, এই খাবলায় খাইতে আমি আর দেখি নাই, খাবলায় খাইছি, ওটা খাবলায় খাই কেন বেটা, খাবলায় খাই দেখি। হ্যাঁ, কইও না। কোন দিন শুনছো কার বাপের 2 হাতে খায়? তোমার বাবারই দেখছি 2 হাতে খাইতে শুরু করছে, হাপুর উপর করে। খাইলো তো খাইলো, পাইলে কড়াইতে খাইয়া বেলায় তোর ঘেরে পিঠামু। তার বাবার নামের কথা কর। আরে বাবা ঘরে শেয়ার করলে কইছে দাদু একটু রাইখে দিও, একটা দুধ খুইলো, আরো 8 মণ দুধ দিয়ে যদি করতাম মানে সেইটুকু ঢুকিয়ে দিত। কি একখান জিনিস বাবা, কি একখান জিনিস দেখলাম। হ্যাঁ, তুমি সইতে যাও, আমি না খুঁজে পারি না, তুমি সরলে কিনব। কি একখান জিনিস, এত কি বুঝছিলাম যে 1.5 মণ দুধের পায়েস খেয়ে ফেলাইব, আরো দিলে খাইতো। দুঃখ হইল, আর একদিন বলছিলাম খাওয়াবো, তো না রে, 10-12 দিন খায় না, খায় যখন ওই রকমই খায়। ও খাইছে, বইয়া দিল চুপ করে, রান্না দেখছে, আমি তেল মাইকে দিছি। তারপরে এদিকে আবার কি মাগত আমার গাড়ি মেখে মাগি মাইকে যাই, আর তো তোমার পাবো না, বাবাই পাঠাচ্ছে বললে না তুমি চুপ করে আসো, নাহলে তুমি কি চুপ করে থাকার মানুষ? আমার এই কথা বলছি, বাবা আছে তুমি চুপ করে আসো, হয় তুমি আমার এসব কথা শোনাচ্ছিস না, শুনাবো না, তুমি তো চুপ করে থাকবো না, এত ভদ্র কথা বলছো তুমি, চুপ করে বলতে হবে। তো কি আদর, কি আদর, কি আদর, ডাল ঘুরে আর তো মনে হয় ফেস্টিভ্যালের বুঝতে পারে সেই শুনি। সবাই বলছে স্বামী বিবেকানন্দ গিয়ারে ধরছে, সেবাবু আপনার চলেন আমাদের মিশনে, আপনি হেড হবেন। বাবা আমি যেখানে তার চরণে আসছি সেখান থেকে আর কোথাও যাবো না, তার চরণ সেবা করতে আমি হতে আর যাবো না, তার চরণে 5 টাকা দিয়া ইয়ে করি, 100 টাকা দিচ্ছি। এই স্বামী বিবেকানন্দ তো দেখা যায় ঢাকা গেছিলেন, ঢাকা শুনলাম, তাহলে তারা কোথায় পাইছে সেটা আমি জানি না, হয় বালাজি, না হয় মুন্সিগঞ্জে, না হয় ঢাকায়, বিশেষত মুন্সিগঞ্জে পাওয়া গেছে। তাহলে এখন স্ত্রী থাকলে 120-25 বছরের জন্য 120 বছর ছেলে মেয়ে বড়, যেমন মাতৃ বড় বড় হ্যাঁ বড় আছে, তার বড় আছে, মেয়ে মনে থাকে। এই তার ভক্ত
তাহলে চিন্তা করে দেখো, তখন তার বয়স 20-21, ঈশার বয়স ছিল, যোগেশ্বরের বয়স ছিল 17-18। তার থেকে 2-3 বছরের বড় হয়ে গেছে। পশ্চিমে বিজয় কৃষ্ণ গোস্বামী অশ্বিনী যে দাদা রাখতো, বিজয় তখনকার থেকে দাদা, বিজয় দাদাইও দাদা রাখতো। আবার তারাও কইতো এইগুলি লাগাইছেন গিয়ে লেগে এইসব হাতের মধ্যে সব কিন্তু বাবা পূজা পাইছে। তারপরে এই যে এখানে যে আসামের কাঠি বাবা, আমার বাবাই অশ্বিনীর তেল মাত্র, সব বাবাই অশ্বিনীর তেল মাত্র। যতগুলো বাবা ছিল আমার বাবাই অশ্বিনীর তেল মাত্র। বিজয় কৃষ্ণ কৃষ্ণ পর্যন্ত অশ্বিনীর বাবা ছিল। ললিত সাধু আসলে তখন ললিত সাধু আর অশ্বিনীরও সমবেশী নাম করা গিয়ে দিচ্ছে সাথে পায় সব। সেও প্রায় 40 বছর লেগে দিয়েছে। বদের রাজ্যি আসছিল, আচ্ছা সবচেয়ে বড় সাথে হয়েছে। তো ঐতিহাসিক ঘটনা। এবং এই গেরুয়া বসন ছিল, তার বাড়িতে গিয়ে আমি যখন উপস্থিত হইলাম, গেছিলাম আরেক বাড়িতে 2,500। তার বাড়িতে যখন গিয়ে আমি উপস্থিত হইলাম, নিয়ে গেছিল, তখন আমি বললাম ওই শুনো কানে বুঝেছি তোমার গেরুয়া বসনটা পূজা আসে তাড়াতাড়ি। গেরুয়া বসন ও আর লোকনাথ ছাড়া কেউ জানে না, তার স্ত্রীও তারা জানতো না। কাগজে সেই তখন সেই বাক্সের মধ্যে এই তালা চাবি দিয়েছে, কেউ জানতো না। যখন রাখলো তখন আমি তখন তার বয়স আর 55 যোগ করো, 20 উপর 55 যোগ করো, সে 20 বললেন। যোগেশ্বরের বয়স তখন তো 85 হবে। 80 আগে মারা গেছে, তো যখন যোগেশ্বর ডাকছে, যখন অশ্বিনী যখন লাশ পড়েছিল আমার কাছে, এতদিন তার দেখা সাক্ষাৎ নিয়ে গেল, তখন যোগেশ্বর দাঁড়িয়ে নিয়ে উপস্থিত, শুভ্রদারি এক জায়গায় অশ্বিনী আর ইসে বসা। এই তো ঘটনা নেই, অশ্বিনী আর যোগেশ বসা। তখন এক ওই দীক্ষা নিল প্রায় কাছাকাছি সময় সব হেরো পূর্ণ হইল। তখন ওই আমি অশ্বিনীকে জিজ্ঞাসা করছি, অশ্বিনী কেমন ঠাকুর নাম ধরে রাখতেন? অশ্বিনী নিজে বলছেন তবে আমার নাম ধরে রাখবা। আমি তখন অশ্বিনী তুমি এই বৃদ্ধকে তুমি চেনো? অশ্বিনী তাকিয়ে আছে, তাকে বলছে ঠিক বহুদিনের কথা, কখন দেখেছি না দেখেছি মনে পড়ছে না, একটু যদি পরিচয়ের একটু আভাস পেতাম। তার আভাস হলো তুমি যখন পাচক ছিলে তখন এই বৃদ্ধ সেখানে যেত। আবার যুগের তো চিনতেছে না, যুগেশকে তুই চিনতে পারছি, তুমি চিনতে পেরেছ? আমি বুঝতে পারছি না। তখন যুগেশকে একজন পাচক ছিল, তারা আমরা অশ্বিনী দেয়া বলতাম। তখন তুমি কে হে? তুমি 2,500 দিয়ে দেয়। 2,500 দিয়ে একটা ছোকরা এতো, একটা ছোকরা আসতো, প্রায়ই আসতো। তার নাম ছিল যোগেশ, মনে পড়ছে।
দুইজনের যোগেশ, তখন আমি সেই যোগেশ। তুই 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 সেই যোগেশ? হ্যাঁ, কি বলিস? দুইজনের যে আলিঙ্গন, আর ও বলছে তুমি সেই অশ্বিনীটা। একটু প্রসাদ চেয়েছিলাম বাবার, একটু প্রসাদ। যোগেশ, অশ্বিনীটা তুমি তো আমার সেই প্রসাদ প্রথম দিলে না? হ্যাঁ, দিয়েছি। দুজনে যে আলিঙ্গন, সেটা অপূর্ব মিলন তাদের ভিতরে, অদ্ভুত দৃশ্য। সেই মিলন তো তুমি দেখে দিতে পারো, মিলন দেখে দিলে। সেই সময় ছিল একজন এসডিও, তার নাম হল যদু রায়। তখন সেই যদু রায় একেবারে দুজনের দাদা রাখত। দুজনের মিলন দেখে যদু রায় লাফিয়ে পড়ল। পেছনে ছিল চিন্তাভরণ, সে ওর অশ্বিনী লেজই থাকত। যখন অশ্বিনীকে যখন রিটায়ার হল অশ্বিনী, তখন চিন্তাভরণ সেখানে একজন বৈষ্ণব সাধক তার জীবনটা উৎসর্গ করেছে শিক্ষকতার ভিতর দিয়ে। সেখানে চিন্তাহরণ পণ্ডিত বলে আছে, মুন্সিগঞ্জে খ্যাত। তিনি বিবাহ বন্ধনে কাছ থেকে এড়িয়ে গেছিলেন এবং সেখানে সোশ্যাল সেবা, সমাজ সেবা হিসাবে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। মহাত্মা গান্ধী যখন নোয়াখালী গেলেন তার বাড়িতে, এবং সেখানে সবাই তিনি একজন প্রধান উদ্যোগী হইয়া সে সময় তিনি তার সাথে কাজ করেছিলেন। তিনি বাড়ি নোয়াখালী, চিন্তাহরণ বাড়ি। কিন্তু চিন্তাহরণ যখন জানতে পারল যে অশ্বিনীর বৃদ্ধ বয়সে, শেষ বয়সে একজন ব্রহ্মজ্ঞ পুরুষ আসবেন, তিনি অশ্বিনী লেজ ধরে বসে আছেন এক কর্ণকুটিরে, অশ্বিনী বাস করতেন। বাড়িতে শুধু খাবার, আর কারোর সাথে তার কোন সম্পর্ক নেই। তার 7 ছেলে, 2 মেয়েরা, এক ছেলে, কোন সম্পর্ক তার নাই, কারোর সাথে কথা বলে না। তিনি সেই লোকনাথ বাবার আর তরঙ্গ দাদুর সেই বাণী নিয়ে তিনি সব সময় ধ্যানে জ্ঞানে তন্ময় থাকতেন। সাধুর বেশ নয়, সাধারণভাবে একটা ফতুয়া গায়ে দিয়ে একটা সাধারণ কাপড় পরে তিনি থাকতেন। দেখতে খুব সুস্থ ছিল। তার কাছে বাংলা ভারতবর্ষের অনেক সাধকের সাথে তার পরিচয় ছিল, ভালোবাসা ছিল। বিজয় কৃষ্ণ গোস্বামী কে দাদা রাখত। কিন্তু প্রতীক্ষায় আছে, তার বাণীর প্রতীক্ষায় আছে কখন তিনি আসবেন। গাছের পাতাটি নড়লেও তিনি চমকিয়ে ওঠেন, এই বুঝি আসলো। কিন্তু হঠাৎ দেখা গেল তার বাড়িতে কয়েকজন লোক উপস্থিত, জিজ্ঞাসা করছে এখানে কোনো বাজার আছে? দৌড়িয়া ছুটে আসছে, বাজার? এই অনেক দূরে বাজার, কিসের জন্য হঠাৎ বাজারের কথা এখানে জিজ্ঞাসা করলেন? তো জিজ্ঞাসা করলাম ঝড়ের বাড়ি খেয়ে বাড়ি এসে থামিয়েছিল, তো হঠাৎ আমাদের সমাগম যেখানে পৌঁছানোর কথা, আজ রাত্রে তো আজ পৌঁছানো যাবে না, একটু চিড়াগুড়ের যদি ব্যবস্থা হতো তাহলে আমরা এই রাত্রেটা কোনো মতে আমরা কাটিয়ে নিতাম।
আমরা জল খেয়েও কাটাতে পারতাম। আমাদের সাথে যিনি আছেন তিনিকে আমরা দুবাস থাকতে রাজি। তিনি কে আপনাদের সাথে এসছেন? তিনি একজন আমাদের ঠাকুর, তিনি জন্মসিদ্ধ, তিনি বসে আছেন তিনি হচ্ছেন জন্মসিদ্ধ, বয়স ভালো ভালো। সে খালি গায়ে দৌড়তে শুরু করেছে রাস্তা দিয়ে পাগলের মতো, সাথে সাথে তারাও ছুটছে, চলো 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 চলো। ইয়ে নগর কাছে ইয়ে করছে, বাবা বাবা চিৎকার করছে। বাবা তখন বলে উঠছে, অশ্বিনী এই কি কথা, আমার নাতির থেকেও ছোট ছোট, আমার নাম ধরে ডাকে অশ্বিনী, সাথে চিন্তা করানো দৌড়তে শুরু করেছে ল্যাস ধরে ধরে। অশ্বিনী যেই মাত্র নাম ধরে ডাকলো অশ্বিনী, তখন চিন্তা করোনা আর অশ্বিনী গিয়া ঝাঁপিয়ে পড়ল তার পদতলে। তারপর কুলে করে ধরে নিয়ে গেল সেই কুটিরে।